এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। আসলে আমাদের জীবনে বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সুস্থ থাকা, ভালো থাকা। বর্তমানে বাড়ছে আমাদের মানসিক চাপ, বাড়ছে আমাদের অবশ্যই শারীরিক চাপও, পরিশ্রমটা অনেক বেশি করতে হয় এবং তার পাশাপাশি পলিউশন তো রয়েছে, চারিদিকে খাদ্যেরও নানা রকমের হেরফের রয়েছে। সবকিছু নিয়ে অসুস্থ হওয়াটাই এখন ভীষণ স্বাভাবিক। তাই নিজেকে সুস্থ রাখতে হলে একটু বেশি যত্নশীল আপনাকে হতে হবে, একটু আলাদা করে সময় আপনার শরীরের জন্য বের করতে হবে এবং অবশ্যই নিজের জন্য অল্প করে হলেও ভাবতে হবে, তবেই কিন্তু নিজেকে আপনি ভালো রাখতে পারবেন। প্রত্যেকদিন এই সময় এই চ্যানেলের মধ্যে থেকে আপনাদের সচেতন করার চেষ্টা করি আমরা, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা এবং চিকিৎসকদের সাথে এই সংস্থায় যুক্ত প্রত্যেকজন স্টাফ। কারণ প্রত্যেকটা মুহূর্ত আমরা জানি যে আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর এই মুহূর্তকে আপনি সুন্দরভাবে হাসি মুখে কাটান। শুধুমাত্র ব্যথা, বেদনা, যন্ত্রণা, অসুস্থতা, ভালো না লাগা, বিরক্তি এসব যদি আপনার জীবনে বাড়তে থাকে তাহলে জীবনকে আপনি কিভাবে উপলব্ধি করবেন, তাই না? তো আজকেও আপনাদের ভালো রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর এনবিপি মানে জানেন বিভিন্ন ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা। আর এনবিপি মানে একগুচ্ছ অভিজ্ঞ সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক, যাদের পারদর্শিতা, যাদের অবশ্যই বিদ্যা এবং তাদের মানসিক চাহিদা যে একজন মানুষকে আমি ভালো করবই, এই অদম্য শক্তি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং সে কারণে তারা কিন্তু সাকসেস, সফলতার একদম শীর্ষে তারা পৌঁছে গিয়েছেন। আজকে এরকম একজন অভিজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করি, কিন্তু প্রত্যেক দিন যে বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে সুগার, ডায়াবেটিসের সমস্যা। কিভাবে ভালো থাকবো, কি করলে ভালো নিজেকে রাখতে পারি, নিজের ফ্যামিলির প্রত্যেকজন মেম্বারকে রাখতে পারি, মা বাবার সুগার আছে সেখান থেকে নিজেদেরকে কিভাবে রেহাই দিতে পারি, কেন হচ্ছে সুগার, কেন বাড়ছে সুগার, সব বিষয় নিয়ে হাজারো প্রশ্ন আপনাদের। তাই অল্প অল্প করে অবশ্যই সুগার নিয়ে আমরা ডাক্তারবাবুর থেকে উত্তর শুনবো। সুগার নিয়ে বারবার ধরেই আমরা প্রোগ্রামটা করি এই কারণের জন্য যে একটুখানি সচেতন অবশ্যই হওয়া দরকার। কারণ যেটা বললেন যে আমাদের লাইফস্টাইল, আমাদের যদি লাইফস্টাইলটাকে আমরা ঠিক না করতে পারি সেখান থেকে নানা ধরনের রোগ আসবে। তার মধ্যে একটা হচ্ছে এই সুগার। সুগারটা যেটা আসে সেটা দুভাবে আসে। এক হচ্ছে যদি আমাদের লাইফস্টাইলটা ঠিক না থাকে সেখান থেকে সুগার আসতে পারে। এছাড়া যদি আমাদের শারীরিক কোনো রকম অসুবিধা থাকে, শারীরিক অসুবিধা বলতে আমি যেটা বললাম সেটা হচ্ছে প্যাঙ্কিয়াসের যদি কোনো রকম অসুবিধা হয় সেখান থেকে আসতে পারে। তো লাইফস্টাইল যেটা আমাদের ডেলিকার দরকার, যে হ্যাঁ আমাদের খাবার দাবার যেটা আমরা খাই সেটাকে একটুখানি ব্যালেন্স ডায়েট করা। এই নয় যে শর্করা জাতীয় জিনিস খুব বেশি ইনটেক করা। ব্যালেন্স ডায়েটের মধ্যে যদি আমরা থাকি, যদিও আজকালকার ব্যস্ত লাইফের মধ্যে সেই ব্যালেন্স ডায়েটটা হয় না, আমরা অনেক সময় কি হয় শর্করা জাতীয় জিনিসগুলোকেই বেশি ইনটেক করি কারণ ওইগুলো খুব সহজে পেয়ে যাই। কিন্তু এই ব্যালেন্স ডায়েটটা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু এক্সারসাইজ, আমাদের ডেলিকার বেসে দরকার একটুখানি মর্নিং ওয়াক, একটু ইভিনিং ওয়াক কিংবা শারীরিক একটুখানি এক্সারসাইজ একটু দরকার, যেগুলো কি হয় আমাদের সুগার লেভেলকে অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া যদি আমাদের কোনো রকমভাবে আমাদের প্যাঙ্কিয়াসের যদি কোনো রকম প্রবলেম হয়, সেটা আলাদা জিনিস হতেই পারে, যে আমাদের প্যাঙ্কিয়াসের কোনো রকম প্রবলেম হলো সেখান থেকে কিন্তু আমাদের সুগার অ্যারাইজ হতে পারে। তো প্যাঙ্কিয়াসের প্রবলেম বলতে প্যাঙ্কিয়াস যদি কোনো রকমভাবে ড্যামেজ হয় সেখান থেকে কি হয় আমাদের ইনসুলিনের ফর্মেশনটা কমে যায়। তো ইনসুলিনের ফর্মেশন যখনই কমে যায় তখন কি হয় আমাদের শরীরের মধ্যে সুগার লেভেলটা বাড়তে থাকে, কারণ এই ইনসুলিন আমাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করে। আমরা যদি একটু শর্টে চলে যাই, যে যখন আমাদের সুগার লেভেল খুব বেড়ে যায় তখন দেখা যায় যে আমাদের বাইরে থেকে ইনসুলিন ইনপুট করতে হয়। তাহলে ইনসুলিন টার্মটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু সেটা যে আমাদের শরীরের মধ্যেই উৎপন্ন হয় এটা হয়তোবা অনেকে জানে না। এটা ন্যাচারালভাবে আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয়, যেটা করে প্যাঙ্কিয়াস। সেই প্যাঙ্কিয়াস যদি ড্যামেজ হয় সেখান থেকে এই ইনসুলিনের ফর্মেশন কম হয় এবং আমাদের সুগার লেভেল বাড়ে। তো সেখান থেকে সুগারটা আসে। তো আমাদের যখন এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে তাহলে আমাদেরকে সব রকমভাবে, এক তো ডায়েট যেরকম আছে ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে, তার সাথে সাথে শারীরিক এক্সারসাইজ একটুখানি রাখতে হবে। এবং যদি আমাদের সুগার লেভেলকে পার্মানেন্টলিভাবে ঠিক করতে হয় তাহলে কি করতে হবে, শুধুমাত্র
সুগার লেভেলকে কন্ট্রোল করলে চলবে না। আমরা কি করি, যে ওষুধ খাই সেটাতে কি হয়, আমাদের সুগার লেভেলটা জাস্ট কন্ট্রোলে থাকে। অনেক সময় কি হয় যে একই ধরনের ওষুধ খেয়ে যাচ্ছি, সুগার লেভেলটা কন্ট্রোল হচ্ছে না, বেড়ে যাচ্ছে, আমরা ডোজ বাড়াচ্ছি, তাও কমছে না, আমরা আরো ডোজ বাড়াচ্ছি, একটা স্টেজে গিয়ে আমরা কি করছি, ইনসুলিন নিচ্ছি। তাহলে সেই ইনসুলিনই যেটা আমাদের শরীরের মধ্যে ফর্মেশন হয় সেটা আমরা বাইরে থেকে নিচ্ছি। তো আমাদের যদি ট্রিটমেন্ট প্রসেসটা এরকম হয় যে আমাদের যেটা ন্যাচারাল ইনসুলিন আমাদের শরীরের মধ্যে বেরোয়, সেটাকে যদি আমরা ঠিকঠাক পরিমাণ মতো আমরা সেটাকে ইনক্রিজ করতে পারি, তার যেটা পরিমাণ লাগে আমাদের শরীরের মধ্যে, তাহলে কি হবে, আমাদের অটোমেটিকলি আমাদের সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে। তাহলে এই ইনসুলিন লেভেলটাকে বাড়াতে গেলে আমাদের কি করতে হবে, প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটা করতে হবে। তো যদি আমরা ঠিকঠাক মতো করে প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে ইনসুলিনটা ঠিকঠাক বেরোচ্ছে, এবং ভবিষ্যতে দেখা যাবে যে কোনো রকম মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। এই যে আমরা বলি যে আমরা যে ট্রিটমেন্টটা দিই তাতে কিন্তু আমাদের সুগার লেভেল শুধু কন্ট্রোলের মধ্যে নয়, ভবিষ্যতে উইদাউট মেডিসিন আপনি থাকবেন। কারণ মেডিসিনের ওপর ডিপেন্ড মানে শুধু সুগার লেভেল কন্ট্রোল, কিন্তু যদি পার্মানেন্টলি আপনি ভালো হতে চান তাহলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে প্যানক্রিয়াসে। এই জায়গাটা হচ্ছে অন্যদের থেকে আমাদের আলাদা, কারণ আমরা যে কটা রোগের ট্রিটমেন্ট করি, প্রত্যেকটা রোগের কিন্তু রুট যেটা কজ, যে কি কারণে জিনিসটা হচ্ছে, সেটা যে কোনো জিনিস হতে পারে, শুধু সুগার নয়। আমাদের যদি আর্থারাইটিস ধরুন, আমাদের কিডনির প্রবলেম ধরুন, সোরিয়াসিস ধরুন, যে কোনো রকম, আমাদের পার্কিনসন ধরুন, যে কোনো রকম রোগ, যে কোনো রকম ক্রনিক রোগ, তার যদি রুট কজটাকে আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি, তখন কি হবে, এটা পার্মানেন্ট সলিউশন হবে। সেক্ষেত্রে অনেকে বলে যে না, সুগার কন্ট্রোল হয় না, কিন্তু আমরা দেখিয়েছি এরকম বহু পেশেন্ট আছে যারা কিন্তু প্রায় ধরে নিন 8 মাস 7 মাস হয়ে গেল, ট্রিটমেন্ট কমপ্লিট করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, প্রতি মাসে আমাদেরকে রিপোর্ট পাঠায়, সেই রিপোর্টকে আমরা দেখে নিই নর্মাল আছে। আমরা যে গাইডলাইনগুলো দিয়ে দিই, যে ঘরোয়া কিছু হার্বস আমরা বলে দিই, যেটা আফটার ট্রিটমেন্ট আমরা করি, সেই হার্বসগুলো যদি ঠিকঠাক মতো করে ওনারা কালেক্ট করে নিতে পারেন, যদি সেটাকে কন্টিনিউ করতে পারেন, এবং তার সাথে সাথে যা যা আমরা নিয়ম কানুন বলবো সেইগুলো যদি মেনটেন করেন, কোনো রকম মেডিসিনের প্রয়োজন হয় না। আজকের দিনে দাঁড়িয়ে সুগারকেও কন্ট্রোল করা যায়, সেটা আমরা বহুবার প্রমাণ করেছি, এবং বহু পেশেন্ট আমাদের আছে যারা উইদাউট মেডিসিন এখনো পর্যন্ত ভালো আছে। একদম, কারণ যখন আপনি শারীরিক অসুস্থতায় ভোগেন তখন সব থেকে বড় সাহারা কিন্তু আপনার হয় একজন অভিজ্ঞ চিকিৎসক, যার তত্ত্বাবধানে বা যার চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে, সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে থেকে আপনি চট জলদি ভালো হতে পারেন। আমি সঠিক চিকিৎসা পদ্ধতি এই জন্য এতটা জোর দিলাম, কারণ অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু একটা অভিযোগ করেন যে চিকিৎসা করছি না, এটা তো আপনারা বলতে পারবেন না, যাচ্ছি বিভিন্ন চিকিৎসকের কাছে, মেডিসিনও খাচ্ছি, কিন্তু তারপরেও ভালো হচ্ছে না। শুধু সুগারের জন্য বলছি না, বিভিন্ন সমস্যার জন্য। তাই অবশ্যই নির্বাচনটা আপনার হাতে। আপনি কাকে নির্বাচন করছেন, কোন চিকিৎসক বা কোন প্যাথি বা কোন সংস্থা, সেটা একটু বুঝে করুন। কারণ আপনার শরীর সব থেকে বেশি দামি বা অমূল্য জিনিস, তাকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না। এমন কোথাও আসুন যেখানে এলে চট জলদি আপনি ভালো হতে পারেন। সুগার বা ডায়াবেটিস নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সুন্দরভাবে ডাক্তারবাবু বিষয়টা কিন্তু বুঝিয়ে দিলেন আমাদের সকলকে। তবে তারপরও একটা প্রশ্ন আপনাদের তরফ থেকে থাকে যে এখন আমরা প্রচন্ড ব্যস্ত, সকাল থেকে উঠে রাত পর্যন্ত ছুটছি, ঠিকঠাক কারোর সাথে কথা বলার সময় পাই না, সেখানে কিভাবে নজর রাখবো যে আমার সুগার বা ডায়াবেটিসের মাত্রা বাড়ছে কিনা, আমি জানবো কি করে, কি এর সিমটম বা কিভাবে বুঝবো, উপায়টা কি যে আমার সুগার লেভেল বাড়ছে কিনা বোঝার? এখন দেখা গেছে যে আগে যখন আমরা দেখতাম যে একটা এজ লিমিটেড থাকতো, যে আমাদের 30 বছরের ঊর্ধ্বে আমাদের সুগারের লেভেল একটুখানি বাড়বে, কিন্তু এখন দেখা যায় এখন অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যারা খুব কম এজে আমরা পাচ্ছি, সেখানে হয়তো দেখা গেছে 10 বছর বয়স, 8 বছর বয়স, 20 বছর বয়স, এরকম পেশেন্টও আমরা পেয়েছি বা আমরা পাই। তো এর কিছুগুলো সিমটম থাকে, যাদের কম বয়সে হয় তাদের হয়তো কিছু জেনেটিক কারণ থাকতে পারে, কিছু বার্থ হওয়ার সময় কিছু প্রবলেমের জন্য হতে পারে, কিংবা আদার কজ। কিন্তু দেখা গেছে যে সুগার লেভেল আমাদের বয়স 30 ছাড়াও কিন্তু সুগারের পেশেন্ট অনেক পাচ্ছি। আমি আসছি এই আলোচনায়। গুরুত্বপূর্ণ একটা দিক, তাই বাচ্চাদেরও কিন্তু সুগার হচ্ছে, বয়সের কোনো মাপকাঠি নেই সুগারের ক্ষেত্রে। তাই সচেতন হন আপনি এবং আপনারা। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন?
শুনতে পাচ্ছেন? কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কি সমস্যা আছে? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ, কি সমস্যা আছে? সমস্যাটা আমার না শুকনো কাশি হচ্ছে। শুকনো কাশি শুকনো হচ্ছে। কাশি হুম। কতদিন হচ্ছে? পরশুদিন থেকে হচ্ছে এরকম। পরশুদিন থেকে? হ্যাঁ, কোনো রকম কাল থেকে একটু বেড়েছে। এর আগে কি কোনো রকম আপনার অ্যালার্জির কোনো রকম সমস্যা ছিল? না, এর আগে টনসিল তো ছিল, কিন্তু টনসিলের জন্য আমি ওষুধ খেতাম, তো গলার প্রবলেমটা আর কিছু মনে হতো না। মোটামুটি 6 মাস মতো কোনো সমস্যাই হয়নি, কিন্তু পরশুদিন থেকে আবার এরকম একটু হচ্ছে। কোনো রকম শ্বাসকষ্ট হয়? মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে হয়। এই যে শ্বাসকষ্ট হচ্ছে, এটা কি পরশুদিন থেকে হচ্ছে না তার আগে থেকে? একটু হচ্ছে এরকম। শ্বাসকষ্টটা শুধু কি আজকে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। মেনলি হচ্ছে শুকনো কাশি যখন হচ্ছে সেটা অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে, যেহেতু আপনি বললেন আপনার টনসিলের একটা ধাত আছে, তার মানে হচ্ছে আপনার কোনো না কোনোভাবে একটু ঠান্ডা লাগারও একটা প্রবণতা থাকবে। সেখান থেকে হয়তো বা এই জিনিসটা হতে পারে, কিংবা কোনো রকম কফ বসছে কিনা সেই জিনিসটা দেখবেন। কারণ যদি আমাদের চেস্টের মধ্যে কফ বসে, তাহলে সেখানে থেকে কিন্তু আমাদের ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেখান থেকে আমাদের শুকনো কাশি আসতে পারে। এছাড়া যদি যেগুলো বললাম সেগুলো যদি না হয়, তাহলে কিন্তু আমাদের যদি কোনো রকমভাবে পেটের কোনো রকম সমস্যা হয়, কিংবা যদি আমাদের পেট গরম হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই শুকনো কাশি আসতে পারে। তো আপনার ক্ষেত্রে একটাই বলবো, যদি আজকে বললেন যে 2 দিন ধরে হচ্ছে বা পরশু থেকে হচ্ছে, 1-2 দিন একটু দেখে নিন। যদি এই জিনিসটা কন্টিনিউয়াসলি থাকে, তাহলে চেস্টের একটা এক্সরে করে নিন। এক্সরে করে সেই রিপোর্টটা একবার দেখান, কারণ ভেতরের জিনিস বাইরে থেকে ওইভাবে বোঝা যাবে না। আর যদি পারেন তাহলে IgE বলে একটা রিপোর্ট হয়, যেটা অ্যালার্জির জন্য হয়, অনেক সময় অ্যালার্জির কারণে শুকনো কাশি হয়, সেটাও একবার করে নিন। করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই এর সলিউশন বলে দেবো। একদম। আর যোগাযোগ কিভাবে করবেন তার জন্য খুব সহজ উপায় রয়েছে। এনবিপির নিজস্ব নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, 9830235527 বা 37। জাস্ট নাম্বারগুলো একটু ডায়াল করুন, এবং অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে জেনে রোগকে পুষে না রেখে আপনি আপনার সমস্যা নিয়ে পৌঁছে যান এনবিপিতে, এবং চট জলদি ভালো হন। এবং ডাক্তারবাবু যেটা বলছিলেন যে কিভাবে বুঝবো যে আমার সুগার হলো কিনা। তো যেহেতু এখন এজ কোনো রকম ফ্যাক্টর নয়, সেহেতু প্রথমত একটা কথাই বলবো যে 30 অর্ধে, 30-এর বেশি হয়ে গেছে এরকম পার্সনদের আমরা বলি যে সবসময় রেগুলারলি চেক আপের মধ্যে থাকতে। কারণ এই জিনিসটা কখন আসবে, অনেক সময় সিমটম দেয়, অনেক সময় সিমটম দেয় না। তো 30 অর্ধের সমস্ত পার্সনদের বলা হয় যে আপনারা অন্তত রুটিন চেক আপের মধ্যে 2 মাস ছাড়া ছাড়া আপনারা রুটিন চেক আপের সুগারটাকে অবশ্যই টেস্ট করান। এছাড়া যেটা সিমটম যেটা আসে, সেটা দেখবেন যে হঠাৎ করে আপনার কাজে কোনো রকম এনার্জি আসবে না, শারীরিক একটা দুর্বলতা আসবে। এছাড়া আপনার খুব জল তেষ্টা পাবে, এবং খাবার আপনি হয়তো খাবার খেলেন, তার কিছুক্ষণ পরে আবার আপনার খিদে বাড়বে, এবং তার সাথে সাথে ঘন ঘন আপনাকে ইউরিনে যেতে হবে। তো এই যে সিমটমগুলো থাকে, এইগুলো যদি আপনি লক্ষ্য করেন যে হ্যাঁ আপনার শরীরের মধ্যে এইগুলো আসছে, তাহলে অবশ্যই বলবো যে গিয়ে টেস্ট করান। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো হালকা কোনো একটা সিমটম দেখা গেল, যে কারোর হয়তো ঘন ঘন খিদে পেল না, কিন্তু হয়তো তাকে ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে। এই জিনিসটাকে গুলিয়ে ফেলবেন না। যদি মনে হয় যে এই সিমটমের মধ্যে কোনো একটা জিনিস আপনার শরীরের মধ্যে দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে আপনি সুগারটা টেস্ট করান, বা থরলি যেটা রুটিন চেক আপ সেই জিনিসটা করান। কারণ এইটা যদি ভেতর ভেতর বাড়তে থাকে, আমরা বারবারই বলি এটা একটা সাইলেন্ট কিলার। কখন এই জিনিসটা যে বাড়বে, কখন এই জিনিসটা বেড়ে আপনার ইন্টারনালি বিভিন্ন রকম অর্গানকে ড্যামেজ করবে, সেটা আমরা কখনোই প্রেডিক্ট করতে পারবো না আগে। তাই প্রত্যেকটা মানুষকে বলা যে সুগারের জন্য 3 মাস ছাড়া ছাড়া অবশ্যই টেস্ট করান। একদম। এবং অনুষ্ঠান আপনি দেখছেন, অনুষ্ঠান আপনি দেখতে পছন্দ করেন, ডাক্তারবাবুদের কথা শুনতে পছন্দ করেন, কিন্তু মানছেন তো? যদি না মানেন তাহলে কিন্তু এই অনুষ্ঠান আপনার কোনো কাজের নয়। আর যদি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মানেন, তাহলে এই অনুষ্ঠান শুধুমাত্র কিন্তু আপনারই জন্য। তাই মেনে চলুন আর সুস্থ থাকুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? গৌড় থেকে বলছিলাম। কোথা থেকে? গৌড়। আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার মানে গ্যাসের হয়তো সমস্যা,
হুম। বুক একটু কনকন করে, মানে বুকটা এখানে একটু কম করে, ওখানে একটু করে, মানে কামড়ালে যেরকম মানে ফুট করে কামড়ালে যেরকম হয় না, মশা বা কিছু কামড়ালে সেরকম সব জায়গায় একটু করে হয়। গ্যাস অম্বলের সমস্যা আছে? হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে। বুকের কোন দিক ব্যথা হয়? আর ব্যথা হয় তো মানে যখন তখন যেখানে সেখানে পেন মানে একটু দেখা দেয়। আমার বেশি হলে ফুট করে কামড়ানোর মতো যেখানে সেখানে ওটা হয়। আচ্ছা, পেটে হয়, মানে বুকের কাছে হয় একটু একটু। বয়স কত? 27। 27। বাইরের খাবার কি খুব বেশি খাওয়া হয়? না, বাইরের খাবার তো আর খাওয়া হয় না, বাইরের খাবার খাওয়া হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। গ্যাস অম্বলের যে সমস্যাটা থাকে, অনেক সময় কি হয়, গ্যাস অম্বলের জন্য আমাদের বুকের ব্যথা কিংবা বুকে একটু ভারী ভাব এই জিনিসটা হয়ে থাকে। কিন্তু এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, কারণ যদি দেখা যায় যে আমাদের বাঁদিকে যদি পেনটা থাকে বুকের, এবং সেখান থেকে যদি পেনটা আমাদের আস্তে আস্তে কাঁধের দিকে ট্রান্সফার হয়, তাহলে সেই জায়গাটা একটুখানি সচেতন হবেন। কারণ যদি আমাদের বাঁদিকে ব্যথা হয় এবং সেই ব্যথাটা যদি ট্রান্সফার হয় আমাদের কাঁধের দিকে, তাহলে কিন্তু সেখানে ভাবতে হবে যে আমাদের কোনো রকম হার্টের প্রবলেম আসছে কি না। এছাড়া নর্মালি যে কোনো জায়গাতে বুকের যদি ব্যথা হয় বাঁ দিকটা ছাড়া, সেখানে তো হয়তো বা গ্যাসের কারণে সেই জিনিসটা হতে পারে। আর গ্যাস অম্বলের যে সমস্যা সেটাকে দূর করতে হবে, সেটা শুধুমাত্র গ্যাসের ওষুধ খেয়ে হবে না। কারণ আমরা বারবারই বলি যে গ্যাস অম্বল যে জিনিসটা হয় সেটা কিন্তু একটা সিমটম, রোগ কিন্তু আপনার অন্য জায়গায় হচ্ছে। কারণ আমাদের গ্যাস অম্বল হওয়ার পেছনে কারণ থাকে দুটো, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে স্টমাক। যদি লিভার থেকে আমাদের কোনো কারণে আমাদের বাইল যে প্রোডাক্ট বেরোয় সেটা যদি কোনো কারণে না বেরোয়, সেখান থেকে আমাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে। আর এছাড়া হচ্ছে স্টমাকে যদি কোনো রকমভাবে আলসার ফর্মেশন হয়, সেখান থেকে কিন্তু আমাদের গ্যাস অম্বল আসে। তো গ্যাস অম্বলটা একটা সিমটম, এটা কিন্তু কোনো বড় রোগ নয়। রোগ আপনার যদি গ্যাস অম্বল কন্টিনিউয়াসলি হয়, তাহলে রোগ কিন্তু আপনার নয় লিভার, নালে আপনার স্টমাক। তাহলে আপনি গ্যাসের ওষুধ খেয়ে এই জিনিসটা সাময়িক আপনি ধামাচাপা দিয়ে রাখতে পারবেন, কিন্তু এটাকে সম্পূর্ণভাবে কিওর করতে পারবেন না। যদি আপনি কোনো না কোনো জায়গাতে আপনি যদি ট্রিটমেন্ট করাচ্ছেন বা যদি ওষুধ খাচ্ছেন, দেখছেন আপনার পার্মানেন্ট সলিউশন এই জিনিসটার জন্য হচ্ছে না, তাহলে আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি একটা লিভার ফাংশন টেস্ট করান। সেই লিভার ফাংশন টেস্টটা করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কি করলে ভালো হবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মিদনাপুর থেকে, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? সমস্যা এই হজমের সমস্যা হচ্ছে। হ্যাঁ, হুম। মানে এমনিতে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা টিফিনও করি না, তাতে দুপুরবেলাটা হয়ে যায় খেতে, আর সকালেও খেতে 10টা-11টা হয়ে যায়। মানে আপনার খালি পেটটা খুব বেশি থাকে, তাই তো? রাত্রে মোটামুটি 12টা 11:30টার আগে একটা আমার কোনো দিন খেতেও পারছি না। আচ্ছা, বয়স কত আপনার? বয়স কত আপনার? হ্যাঁ বলুন। বয়স কত? 54 বছর। 54 বছর। মানে আপনি খালি পেটে অনেকদিন ধরেই এরকম ভাবে লাইফস্টাইল করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকদিন ধরে এইভাবে চলছে। সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে নিলাম ব্যাস। আচ্ছা, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করাচ্ছেন? কোনো ট্রিটমেন্ট করছেন আপনি? ডক্টর দেখিয়েছেন? না, এমনি দেখিয়েছিলাম তো, হ্যাঁ। ওই কিছু ওইভাবে ওষুধ দেওয়ার পরে সেটাই ঠিক ছিলাম, তারপরে আবার ওই বেশি সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আমি ঠিক সেম জিনিসটাই আমি একটু আগেই বললাম যে আপনার গ্যাস অম্বল কিংবা বদহজম কিংবা আপনার হজমের সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো একটা রোগের সিমটম দেখা যায়। যে আপনার খাবারটা ডাইজেস্ট হচ্ছে না। আপনার খাবারটা কেন ডাইজেস্ট হচ্ছে না? কারণ ডাইজেস্টের জন্য আমাদের ইন্টারনালি এক ধরনের কেমিক্যাল থাকে যেটাকে বলি বাইল। সেই জিনিসটা আমাদের ডাইজেস্টিভেতে সাহায্য করে। এই বাইলটা বেরোয় কোথা থেকে? লিভার থেকে বেরোয়। এবং লিভার থেকে নর্মাল যদি ফাংশন থাকে লিভারের, তাহলে সেই জিনিসটা অটোমেটিক্যালি সেই জিনিসটা বেরোবে। যদি কোথাও না কোথাও সেই লিভারের প্রবলেমটা আসে এবং সেখান থেকে কি হবে, বাইলের ফর্মেশনটা কমে যাবে। যখনই বাইলের ফর্মেশন কমে যাবে আপনার এই বদহজম, গ্যাস, অম্বল এই জিনিসটা হবে। কারণ বাইলটা টোটাল পাচন তন্ত্রটাকে আমাদের কন্ট্রোল করে রাখে। তো ঠিক সেম জিনিসই আপনি যেহেতু খালি পেটে থাকছেন, আপনার ক্ষেত্রে হয়তোবা আপনার স্টমাকে
যেহেতু খালি পেটে আছেন আপনার ওখানেতে এইচসিএল ফর্মেশন হচ্ছে। এইচসিএল ফর্মেশন যত হবে, কারণ এটা একটা অ্যাসিড, এটা যত ফর্মেশন হবে স্টমাকেতে আলসার ক্রিয়েট করবে। সেই আলসার যখন ক্রিয়েট করবে সেখান থেকে আপনার বদহজম, আপনার গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, এই জিনিসগুলো আসবেই। এবং যদি এটাকে ফেলে রাখেন, যদি আপনার আলসার থাকে, কিছুদিন পর দেখা যাবে যে আপনার স্টুলের সাথে ব্লাড আসছে। তো এক্ষেত্রে বলবো যে শুধুমাত্র গ্যাসের ওষুধ খেয়ে আপনি কোনো দিনও এটাকে ঠিক করতে পারবেন না। যদি মনে হয় যে হ্যাঁ আপনি ট্রিটমেন্টে আছেন এবং আপনি সুস্থ হচ্ছেন না, সেই জায়গাতে আমরা আছি। আপনার যদি মনে হয় কোনো যদি রিপোর্টস আপনি করেন, কোনো প্রেসক্রিপশন যদি থাকে, সেইগুলো নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যে জায়গা হবে সেই জায়গায় এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা দেখে আপনাকে সুন্দরভাবে একটা গাইডলাইন দিয়ে দেবো, কি কি নিয়ম করলে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম। আর পরের বন্ধু কি বলছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, হুম, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আপনার ওই স্পন্ডিলাইটিস আছে, আপনার ঘাড়, পিঠ, কোমর হুম, মানে যন্ত্রণা, তারপর পিঠে যন্ত্রণা, তারপর আপনার মাথা ঘোরার প্রবলেম। আরে বাবা, তো এতগুলো সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখেছিলাম, হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু সে তো যে ওষুধ দিচ্ছে মানে অন্তত 6 মাস খাওয়া হয়ে গেল, কিন্তু সেরকম কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলুন যে আপনার এই যে ব্যথা যন্ত্রণা আছে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এর জন্য কোনো এক্স-রে রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ ওই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেয়েছিলাম, C6। আচ্ছা, আর কোমরেও কি আপনার লাম্বার স্পন্ডিলাইটিস আছে? কোমরে স্পন্ডিলাইটিস আছে। তার জন্য এক্স-রে করিয়েছেন? না ওটা এক্সরেটা করা হয়নি, ঘাড়েরটা করেছিলাম। আচ্ছা, দেখুন মেন জিনিস, যেহেতু আপনি জানেন যে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, আপনি এক্স-রে করিয়েছেন, কোমরেও যেহেতু ব্যথা হচ্ছে, আপনার লাম্বার স্পন্ডিলাইটিস। শুনুন এবার আপনি। সেটা আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এবার এই যে লাম্বার স্পন্ডিলাইটিস আপনার আছে, আপনি বলছেন যে আপনার ঘাড়েও ব্যথা, ঘাড়ে ব্যথার জন্য আপনার মাথা ঘুরবে যদি আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে, এবং যেহেতু আছে অবশ্যই এটার জন্য মাথা ঘুরবে। লাম্বার স্পন্ডিলাইটিসটাকেও একটু দেখতে হবে, কারণ একটা জিনিস জানবেন, ট্রিটমেন্ট প্রসেস না আলাদা হয়। আমার ঘাড়ে ব্যথা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে, আমার কোমর ব্যথা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসে। আমি যদি লাম্বার স্পন্ডিলাইটিসটাকে ডিটেক্ট না করি, তাহলে আমি যদি শুধু সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য ওষুধ দিই, আমি জানি না কি ওষুধ চলছে, সেখানে কিন্তু কোনোদিনও ভালো হবে না। আর একটা জিনিস জানবেন যে ব্যথার ওষুধ খেয়ে কিন্তু আপনি কোনোদিনও এই জিনিসটাকে ভালো করতে পারবেন না। এর জন্য আপনাকে পার্টিকুলারলি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এবং লাম্বার স্পন্ডিলাইটিসের আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। কারণ জিনিসটাতে কি হয়, আপনার হাড়ের মধ্যে গ্যাপটা কমে এবং সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়। আর এইটা যদি কন্টিনিউয়াসলি থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনার ঘাড়টা পুরো স্টিফ হয়ে যাবে, আপনি ঘোরাতেও পারবেন না। তাই যদি আপনি নিজে বলছেন যে আপনি কোনো প্যাথিতে আপনি ট্রিটমেন্ট করছেন, সেখানে আপনি রেজাল্ট পাচ্ছেন না, তার মানেটা কি, আপনার কোথাও না কোথাও সেই ট্রিটমেন্টটা একটু ভুল হচ্ছে, বা আপনার হয়তো প্রপারলি সেই ট্রিটমেন্টটা হচ্ছে না। যদি আপনি মনে করেন যে আমাদের গাইডলাইন নেবেন, তাহলে অবশ্যই আমরা আছি। আপনি যে এক্স-রে রিপোর্ট করেছেন সেই রিপোর্টটা এবং একটা কোমরের এক্স-রে, যেটা লাম্বারের এক্স-রে, সেইটা করে একবার এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা গাইডলাইন দেবো যে কি করলে ভালো হবেন এবং ভালো থাকবেন। কলকাতা, হাওড়া এবং প্রত্যেকটি জেলাতে কিন্তু রয়েছে আমাদের অনেকগুলো সেন্টার, এবং সেই সেন্টার সম্পর্কে যদি বিস্তারিত আপনার জানতে হয়, অর্থাৎ আপনার বাড়ির কাছে ঠিক কোন সেন্টারটি রয়েছে, তাহলে কিন্তু আপনাকে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। আমি কিছুটা আভাস আপনাদের অবশ্যই দিয়ে দেবো, তবে তার আগে দেখে নেব কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি ঘাটাল কোলগ্রাম থেকে উত্তম সময় বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? বলছি আমার কোমর থেকে একদম বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত যন্ত্রণা করে। আচ্ছা, ব্যথাটা কোমর থেকে কি তলার দিকে যায়, সাইড বরাবর? না একইভাবে, মানে কোমর থেকে ব্যথাটা কি সাইড বরাবর তলায় যায়, না পুরো কোমর থেকে পা ব্যথা? না কোমর থেকে ওই গোড়ালি পর্যন্ত মানে যন্ত্রণা, মানে হালকা যন্ত্রণা থাকে। আচ্ছা, বসতে উঠতে গেলে লাগে?
না, বসতে উঠতে লাগে না, কিন্তু ফার্স্ট মোড়ে যদি শুয়ে থাকি ওই বাদে যন্ত্রণা আরো বেড়ে যায়। আচ্ছা, আপনি কি বাইক চালান খুব? না, আমি বাইক চালাই না, সাইকেল চালাই। আচ্ছা, দেখুন, আচ্ছা, এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে এটা মোটামুটি কতদিন? এটা আগে অনেকদিন আগে থেকে তো তত গুরুত্ব দিয়েছিলাম না। আমি চাষবাসের কাজ করি, কিন্তু ওই যখন কোনো ভারী কোনো কাজ নিচেভাবে করতে বা কোদাল দিয়ে মাটি টোপানো করা হয় তখন আরো বেড়ে যায়। আচ্ছা, এর জন্য কোথাও দেখিয়েছেন, কোনো ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট বলতে মেদিনীপুরে একবার মেডিকেলে দেখিয়েছিলাম, ওরা এক্সারসাইজ দেখিয়েছিল, তাতে কিন্তু লাভ হয়নি ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনার লাম্বার স্পন্ডালাইটিসেরই হচ্ছে। কারণ সাইটিকা যদি হতো, সাইটিকার পেনটা একটু আলাদা হয়, সেটা সারাক্ষণ হয়ে থাকে না, সেটা মাঝে সাঝে যখন ওঠে সেই জিনিসটা প্রবলেমটা খুব বেশি হয়। কিন্তু যেহেতু আপনার পুরো পাটা নিয়ে আছে, তো সেখানেতে আপনার লাম্বার স্পন্ডালাইটিসই হবে। যতটা আমি আপনার কথা শুনে আন্দাজ করতে পারলাম, বাকিটা তো আপনার এক্সরে রিপোর্ট দেখেই আমি বলতে পারবো। তো লাম্বার স্পন্ডালাইটিস যদি আপনার হয়, কিংবা যদি অন্য কোনো রকম নার্ভের সমস্যা ওখানে হয়ে থাকে, এর জন্য অবশ্যই ট্রিটমেন্ট আছে। সেটা দেখতে হবে যে আপনার কি প্রবলেম। আপনাকে একটা কথাই বলবো, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আপনি কোনো জায়গাতে ট্রিটমেন্ট করিয়েছেন বা এখন হয়তো করছেন এবং তার জন্য আপনি কোনো রকমভাবে আপনার লাভ হচ্ছে না, তাহলে সেই জায়গাতে আমরা অবশ্যই আছি। আমরা গাইডলাইন দেবো কি করলে আপনি ভালো হবেন, কিন্তু তার জন্য একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের সাথে একবার যোগাযোগ করুন। একদম। আর চট করে আপনাদের একটু বলে রাখবো, চেম্বার তো আমাদের প্রচুর রয়েছে এবং সেই চেম্বার শুধুমাত্র আপনাদেরই জন্য, তাই যোগাযোগ কিন্তু করতে হবে। হেরিয়ায় ডক্টর এই হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন, নেচেদায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোল চেম্বার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে এবারে ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন আপনারা বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে, আরামবাগও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমান চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদাতে আমাদের চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবার পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ার চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আর জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে, হাতিবাগানে একদম চৌমাথাতে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর আর বেলুড়ে চেম্বার পাচ্ছেন, আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। তবে যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আবেদন রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, তারা কি বলছেন, এটা খুব দামি একটি প্রশ্ন, কারণ তারা যদি ভালো থাকেন আপনি এনবিপি তে পৌঁছেও কিন্তু ভালো থাকতে পারবো। তাই তাদের কথা শুনবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরে স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল, সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে।
5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার। ট্রিটমেন্টে আছি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? ডাক্তার অনেক কমে গেছে। অনেকটাই কমে আমাকে স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যার মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। আমার এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলে আমার কাছে ওষুধ ঠিক করে। যদি এক বললো আর এক করবেন তাতে আমার কি দোষ? আপনি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটা বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনারা যে বিষয়ে ভীষণ চিন্তিত সেই বিষয়টা আমরা আলোচনা করব একেবারে হাসি মুখে, কারণ আমরা জানি সমস্যা আসতেই পারে জীবনে, সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করা এবং মোকাবিলায় জয়ী হওয়া, তারই নাম কিন্তু জীবন। তাই একটা সুন্দর জীবন আপনাকে উপহার দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর এই সেন্টারের অভিজ্ঞ এক গুচ্ছ চিকিৎসক। সব থেকে বেশি আপনি টেনশনে থাকেন সুগার বা ডায়াবেটিস নেই, তাছাড়া অন্যান্য সমস্যা তো রইল, তবে সুগার বা ডায়াবেটিস থেকে আমার হাজার একটা সমস্যা হবে না তো? মানে অন্য কোনো গুরুত্বপূর্ণ অর্গানে এর কোনো এফেক্ট করবে না তো? বা সুগার বা ডায়াবেটিস থেকে কি সম্পূর্ণভাবে নিরাময় পাওয়ার উপায় রয়েছে? সুগার বা ডায়াবেটিসে কি আমার সারা জীবন মেডিসিন খেতে হবে, না একটা নির্দিষ্ট পিরিয়ড পর সেটা বন্ধ করা যাবে? বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের অনুষ্ঠান দেখার পর আপনাদের মনে উকি ঝুঁকি মারে। যেখানে প্রশ্ন আছে সেখানে উত্তর তো অবশ্যই আমাদের দিতে হবে, দায়বদ্ধ আমরা বিষয়টার প্রতি। তাই অবশ্যই আজকে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আবার আমরা কিন্তু হাজির হয়ে গিয়েছি এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। তাকে জানাবো আরো একবার অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং আমাদের এই অনুষ্ঠান মানে প্রচুর বন্ধুদের কথোপকথন আমরা কিন্তু শুনতে পারি, যারা আমাদের অনুষ্ঠান ফলো করেন তারা দেখতে পাবেন, তারা এতটা উৎসাহিত থাকেন যে এনবিপিতে আসছি, অভিজ্ঞ চিকিৎসকদের দেখাচ্ছি, এত চটজলদি ভালো হয়ে যাচ্ছি এবং ডাক্তারবাবুরা ঠিক যে টাইম পিরিয়ডটা বলেন সেই টাইম পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু ভালো হয়ে যাচ্ছি। তবে পাশাপাশি এই অনুষ্ঠান মানে শুধুমাত্র আপনাদের ভালোটুকু শুনবো, কিন্তু কোনো মন্দ কথা শুনবো না, একদম নয়। যেটা সঠিক সেটা কিন্তু অবশ্যই শুনবো। যেহেতু অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একটা অভিযোগ আছে ডাক্তারবাবু, সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমাদের বলেন ডাক্তারবাবুরা যে টাইম বলেন সেই টাইমের মধ্যে আমরা ভালো হয়ে যাচ্ছি। পাশাপাশি আবার একজনের কথা যে আমার পরিচিত মানুষ এত মাসের মধ্যে ভালো হয়ে গিয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি, হয়তো 1.5 মাসের মধ্যে ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমার তো 2 মাস হয়ে গেল, আমি তো ভালো হলাম না। তাই ভালোটা যেমন শুনবো, খারাপটারও তো একটু উত্তর শুনবো ডাক্তারবাবু, কেন এরকম হচ্ছে? কারণ দেখুন, মেন জিনিস হচ্ছে আমাদের রোগের আমরা স্টেজ কোনটা নিয়ে আসছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা যখন বলি যে হ্যাঁ আমাদের একটা রোগ ওনার দেখা গেছে যে সিঙ্গেল, মানে ধরুন আমি বলছি যে একটা মানুষ আর্থারাইটিস নিয়ে এসছেন, ধরুন রিমাটয়েড আর্থারাইটিস নিয়ে এসছেন, তো রিমাটয়েড আর্থারাইটিসের একটা স্টেজ থাকে, কিংবা একটা কিডনির পেশেন্ট এসছেন, সেই কিডনির পেশেন্টেরও একটা স্টেজ থাকে, যে কোনো রকম রোগের একটা স্টেজ থাকে। অনেক সময় দেখা যায় যে যে স্টেজ আসছে সেই স্টেজকে যদি আমরা তাড়াতাড়ি সারাতে চাই, তো আমরা যেরকম ভাবে বলবো যদি সেরকম ভাবে চলেন, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে অনেকে কি করেন যে যে মেডিসিনের ডোজটা আমরা দিই সেই ডোজটা কিন্তু ওনারা ঠিকঠাক মতো মেনটেন করেন না। হয়তো আমি সাপোজ বললাম কোনো মেডিসিনের ডোজ দিলাম 2টো করে দিনে 2বার, অনেকে কি করেন 1টা করে দিনে 2বার খান, করে বলেন যে না আমি ভালো হচ্ছি না, সেই জিনিসটা আলাদা কথা।
আর একটা যেটা মেন জিনিস, যে নির্ভর করবে ইমিউনিটি পাওয়ার। ধরুন একটা পেশেন্ট এলো 60 বছর বয়সে, একটা পেশেন্ট এলেন 40 বছর বয়সে, একটা পেশেন্ট এলেন 20 বছর বয়সে। তো আমাদেরা যখন মেডিসিন দিই, সেই মেডিসিনটাকে, কারণ ওনারা যে রোগে ভুগছেন সেই রোগে কি হয়, ইমিউনিটি পাওয়ারটা ডাউন হয়ে যায়। তো কারুর ক্ষেত্রে কি হয়, ইমিউনিটি পাওয়ার যদি বেশি থাকে তার অ্যাকশনটা খুব তাড়াতাড়ি হয়। কারুর ক্ষেত্রে যদি ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে সেখানেতে একটু টাইম লাগে। সেই কারণে দেখা যায় যে ধরুন আমরা বললাম যে 3 মাস সময় লাগবে। যদি কোনো ক্রিটিক্যাল কেস হয় বা যদি স্টেজ বেশি থাকে কিংবা যদি ইমিউনিটি পাওয়ার লো থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা 1-2 মাস একটু এদিক ওদিক হতে পারে। সেটা ডিপেন্ড করবে ওনার স্টেজটা কোন স্টেজে এসছে এবং ইমিউনিটি পাওয়ারটা কতটা। কিন্তু ভালো হবে এইটুকুনি অবশ্যই আমরা বলতে পারি। একদম তাই, সবটাই কিন্তু আপনাদের সামনে একেবারে পরিষ্কার। তাই কোনো দিকে কোনো অভিযোগ নেই, কোনো রকমের টেনশন করবেন না, শুধু মন ভরে চিকিৎসাটাকে উপলব্ধি করুন আর ভালো থাকবো এই কনফিডেন্সটা রাখুন। কে আছেন শুনবো। হ্যালো হ্যালো হ্যালো, টিভির আওয়াজটা কমাতে হবে, নালে যে খুব অসুবিধা হচ্ছে। একদম 0 করুন টিভির ভলিউম, আরো জোরে হয়ে যাচ্ছে, কমান। বলুন 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 কি সমস্যা, কে বলছেন? আমাদের বাচ্চার বাড়ি একটা মেয়ের ভয়ানক শিকার হয়েছে, এই ওষুধটা কি ভালো হবে ডাক্তারবাবু? কি হয়েছে? অ্যানাল ফিসার হয়েছে। অ্যানাল ফিসার? হ্যাঁ। আচ্ছা, অ্যানাল ফিসার হয়েছে, এটা কতদিন? অনেক দিন হয়ে গেল। রক্ত পড়ে? হ্যাঁ, যখন স্বচ্ছ পায়খানা হয় তখন পড়ে। এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করছেন? এই হোমিওপ্যাথি খাইয়েছে, অ্যালোপ্যাথি খাইয়েছে, ভালো হয়নি তাই তো? না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। অবশ্যই অ্যানাল ফিসারের ট্রিটমেন্ট আছে, যেটা আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট হয়। সেটা হচ্ছে প্রথমত আমরা কিছু মেডিসিনস আমরা ইউজ করি ওখানেতে, যেগুলোতে কি হয় যে ফিসার জিনিসটা কি হয় যে আমাদের ক্র্যাক হয়ে যায়। তো ক্র্যাক যখনই হয়, যখন আমাদের কনস্টিপেশন হয়, তখন কিন্তু আমাদের ব্লিডিংটা হয়। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে আপনার কনস্টিপেশন না হয় সেই জিনিসটাকে আপনাকে দেখতে হবে। পেট যাতে পরিষ্কার থাকে সেরকম মতো আপনাকে ডায়েট করতে হবে। আমি জানি না আপনাকে কোনো রকম ডায়েট বলেছে কিনা। আমরা যে ট্রিটমেন্টটা দিই, আমরা ফার্স্টেই বলে দিই যে এই ডায়েট আপনাকে নিতে হবে যাতে আপনার কোনো রকমভাবে কনস্টিপেশন না হয়। তার সাথে সাথে আমরা মেডিসিন দিই, কারণ হচ্ছে যদি কনস্টিপেশন থাকে মেডিসিন ওই জায়গাটাতে কোনো রকম কাজ করবে না, কারণ ওই জায়গাটাতে প্রেশার যাতে না পড়ে সেই জিনিসটাকে আগে দেখতে হবে। তার সাথে সাথে মেডিসিন যদি দেওয়া হয় তাহলে সেই জিনিসটা প্রপারলি কাজ করবে। এবং ব্লিডিং যেহেতু হচ্ছে এই জিনিসটা কিন্তু আরো বেড়ে যাবে, কারণ ব্লিডিং স্টেজে পৌঁছে গেছে মানে এটা কিন্তু অনেকটা সেকেন্ড থেকে থার্ড স্টেজের দিকে চলে যাচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যেহেতু ব্লিডিং হচ্ছে এবং তার সাথে সাথে ফিসার আছে, তাহলে কিন্তু এই জিনিসটা ভবিষ্যতে গিয়ে অন্য রোগেতেও টার্ন করতে পারে। যদি আপনি দেখছেন যে আপনি এত দিন বা এত মাস বা এত বছর আপনি কোনো ব্যাধিতে আছেন, মনে হচ্ছে যে হ্যাঁ আপনি ভালো হচ্ছেন না, সেই জায়গায় আমরা বারবার বলছি যে অবশ্যই আমরা আছি, যেখানেতে সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেগুলো একবার নিয়ে আসুন, বা যদি কোনো রিপোর্ট থাকে, কোনো রকম কোলোনোস্কোপি থাকে, সেই জিনিসগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। দেখার পর আপনাকে বলে দেবো যে আপনার কতদিন লাগবে এই জিনিসটা থেকে আপনার সুস্থ হতে, এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা না হয় সেইটারও একটা গাইডলাইন দিয়ে দেবো। একদম। পাইলস, ফিশার, ফিস্টুলা বা আপনার পেটের সমস্যা বা যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যেরকম সুগার নিয়ে আজকে আলোচনা করছি, আবারও আলোচনায় আমরা ফিরবো। আপনাদের জন্য কথা দিয়েছিলাম আজকে সুগার নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনায় আমরা থাকবো, তবে তার আগে বন্ধুদের সাথে তো কথা বলতেই হবে। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আব্দুল বলছি। কোথা থেকে? আব্দুল। হ্যাঁ, কি সমস্যা? সমস্যা বলতে গেলে 12 মাস ধরে বুকে কোণে খুব ব্যথা হয়। বুকে? পায়ের বুড়ো আঙুলের নখে ব্যথা হয়। পায়ের বুড়ো আঙুলে। আচ্ছা। একটু পুঁজ ভাব হয়, ব্যথা হয়। আচ্ছা।
এটা কি মানে কন্টিনিউয়াসলি হয় না মধ্যিখানে সেরে যায় তারপর আবার হয়? কন্টিনিউ থাকে 12 মাস থাকে। 12 মাস থাকে। আর ওখান থেকে যে পুঁজ বেরোয়? হ্যাঁ বুঝবে কত হয় একটা। আচ্ছা, দেখুন আপনার যেটা প্রবলেম আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আপনার নেলেতে অনেক সময় কি হয়, আমাদের নেলেতে ইনফেকশন হয়। সেই ইনফেকশনটা যদি কন্টিনিউয়াসলি থাকে এই জিনিসটা কিন্তু খারাপ। কারণ একটা জায়গাতে যদি আমাদের পুঁজ বেরোতে থাকে, তার সাথে যদি ব্লিডিং হয় এবং সেটা যদি কন্টিনিউয়াসলি হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা, যে জায়গাটা হয়েছে সেই জায়গার যে টিস্যুগুলো থাকবে সেইগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আর টিস্যু যখন ড্যামেজ হতে থাকবে সেটা কিন্তু তখন অন্যদিকে টান নেবে। তো সেই কারণে বলছি যে যদি এটা কন্টিনিউয়াসলি থাকে এবং যদি আপনি কোনো রকম কিছু হয়তো ট্রিটমেন্টের মধ্যে আছেন কিন্তু তাও আপনার এই জিনিসটা হচ্ছে না, তাহলে বলবো যে আপনি একটু চেঞ্জ করুন। কারণ আপনি তো নিজে দেখছেন যে এই জিনিসটা হয়ে থাকছে কিন্তু আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন তাও আছে, তাহলে কোথাও না কোথাও একটুখানি ভুল হচ্ছে। তো সেই জায়গাতে আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে যোগাযোগ করুন। কারণ যদি কন্টিনিউয়াসলি এই জিনিসটা থাকে, বারবার বলছি, ওইখানকার টিস্যু কিন্তু ড্যামেজ হবে। আর টিস্যু ড্যামেজ হওয়া মানে কিন্তু জিনিসটা অন্যদিকে টান নেওয়া। তো সেই জায়গাটাতে যাতে না যায় তার জন্য আমরা আছি। একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অবশ্যই এই রোগের সমাধান আছে। একদম তাই। হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9800235527 বা 37। এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। আমরা অবশ্যই সুগারের প্রসঙ্গে যাব, তার আগে একবার আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো যে কোথায় কোথায় আপনারা চেম্বার পাচ্ছেন। হেরিয়ায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদা চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আসানসোল চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। আমাদের চেম্বার রয়েছে হলদিয়া, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শিলচর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর আবারও বোলপুর চেম্বারে কিন্তু স্যার যাচ্ছেন, অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে। বাঁকুড়ার বন্ধুরা এবং অবশ্যই আরামবাগের বন্ধুরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন বনগাঁতে ডক্টর এস ভাদুরীকে। ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন মালদার ডক্টর এস ঘোষালকে। খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কৃষ্ণনগর চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। আগরতলায় অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারে পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে। রায়গঞ্জে পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আমাদের চেম্বার কিন্তু রয়েছে কলকাতায়। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, কলকাতার মধ্যে হাজরা কালীঘাটের কাছে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে এবং অবশ্যই খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ায় আমাদের শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারাকপুর থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? আমার সমস্যা হলো কদিন ধরে না ভীষণ মানে ঠান্ডা লেগেছে আর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। এটা কি হয়েছে, বেশি একটু মানে সর্দি কাশি হলে এই প্রবলেমটা হয়। আমি সেইটাই ডাক্তার কাছে জানতে চাইছি যে এরকম কিছুতেই না মানে এটা কিওর হচ্ছে না, মানে অন্য জায়গায় আমি ট্রিটমেন্ট করেছি, প্রবলেমটা না খুব হচ্ছে আর ভীষণ সর্দি, মানে জল পড়ছে নাক থেকে, প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, দেখুন এই যে আপনি সমস্যাটা বলছেন না, এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যদি আপনার কোনো কারণে আপনার ইমিউনিটি পাওয়ার কম হয় তাহলে কিন্তু সেই জায়গাটাতে খুব চট করে ঠান্ডা লেগে যাওয়া, হাঁচি কাশি এই জিনিসটা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার শরীরে কোনো রকম অ্যালার্জি থাকে, অ্যালার্জির কারণেও কিন্তু আমাদের যেটাকে বলে আমাদের কোল্ড অ্যালার্জি বা কোনো কিছুতে আপনার অ্যালার্জি, সেই জিনিসটা যদি থাকে সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা আসে, ব্রিদিংয়ের প্রবলেমটা আসে বা এই ঠান্ডা লাগার প্রবলেমটাও আসে। তো আপনাকে ব্রিদিংয়ের প্রবলেমের জন্য যে আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে তার জন্য যদি আপনি ট্রিটমেন্টে যান, কিংবা আপনার এই যে ঠান্ডা লাগছে কিংবা আপনার হয়তো যে কফ বসছে
সেই কফের জন্য যদি যান, তাহলে কি হবে, হয়তোবা সাময়িক সেটা রিলিফ আপনি পাবেন, যেটা আপনি করছেন, যেটা আপনি বললেন যে হ্যাঁ আমি ট্রিটমেন্টের মধ্যে আছি, কিন্তু আমি এই জিনিসটা ঠিকঠাক মতো সারছে না। তার কারণটা হলো মেন রুটের ট্রিটমেন্টটা আপনার হচ্ছে না। এর মেন রুটের ট্রিটমেন্টটা করতে হবে, যেটা হচ্ছে আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হবে, এবং অ্যালার্জি আছে কিনা সেটা জানতে গেলে আপনাকে কি করতে হবে, তার জন্য টেস্ট করতে হবে। এছাড়া আপনার যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে আপনাকে সেই পর্যাপ্ত পরিমাণে ডায়েট করতে হবে, ব্যালেন্স ডায়েট করতে হবে, তার সাথে সাথে কিছু মেডিসিনস আপনাকে লাগবে নিতে। তাহলে কি হবে, আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। ইমিউনিটি পাওয়ার মানে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা। রোগ প্রতিরোধক ক্ষমতা যখনই আমাদের বাড়বে, এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আসবে না। আমি বললাম ছোটোখাটো, কিন্তু এটা ছোটোখাটো নয়। যদি এটা কন্টিনিউয়াসলি থাকে, এখান থেকে কিন্তু চেস্টের অনেক ধরনের ইনফেকশন যেতে পারে। উনি বললেন মায়াপুর থেকে বলছেন, ব্যারাকপুর, সরি, যদি ব্যারাকপুর থেকে বলেন তো আপনার কাছাকাছি আপনি সেন্টার পেয়ে যাবেন। মধ্যমগ্রাম মনে হচ্ছে ওনার ক্ষেত্রে কাছে হবে। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। যদি কোনো রিপোর্ট আপনি করে থাকেন, কোনো রিপোর্ট, সেইগুলো একবার নিয়ে আসুন। যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেগুলো একবার নিয়ে আসুন। অবশ্যই আমরা গাইডলাইন দিয়ে দেবো। আর এই সমস্ত রোগ থেকে অবশ্যই খুব সহজে ভালো হওয়া যায় যদি আপনি প্রপার গাইডলাইনটা নেন। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন। একদম। তবে কোথাও আমাদের মনে এখন একটা আতঙ্ক বা ভয় কিন্তু ভীষণ রকম ভাবে কাজ করছে। খুব খারাপ একটা ফেজ আমরা কিন্তু পার করে এসেছি, কোভিড সিচুয়েশন, করোনা। আবার কোথাও কিন্তু পেপারে বা নিউজে লেখালেখি শুরু হয়ে গিয়েছে যে করোনা হওয়ার প্রবণতা বাড়ছে। তাই অল্প সর্দি কাশি হলেই কিন্তু ডাক্তারবাবু আমাদের একটা ভয় কাজ করছে। এবং সেই কোভিড সিচুয়েশনে কিন্তু আমাদের একমাত্র ভরসা ছিল আয়ুর্বেদ। আয়ুর্বেদের বিভিন্ন উপকরণের সাহায্য নিয়েই কিন্তু আমরা বেঁচেছিলাম, ভালো ছিলাম। তো যাদের ইমিউনিটি পাওয়ার একটু কম, তো আবারও কি সেই আয়ুর্বেদের উপর ভরসা করব, বা কিভাবে নিজের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করবো, যে যাতে যদি বা কোভিড সিচুয়েশন আবারও হালকা করে আসে, যে আমরা যেন মোকাবিলা করে নিতে পারি? অবশ্যই, কারণ ইমিউনিটি পাওয়ারটা খুবই দরকার। ইমিউনিটি পাওয়ার যদি আমাদের থাকে, আমাদের বিভিন্ন রকম রোগ আমাদের কাছে আসবে না। এবার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে গেলে আমাদেরকে যেমন ব্যালেন্স ডায়েট করতে হবে, আমাদের ডায়েটটাকে ঠিক রাখতে হবে, তার সাথে সাথে আমাদের শরীর চর্চা করতে হবে, তার সাথে সাথে কিছু হার্বস আছে, সেই হার্বসগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে ইনটেক করি। আমরা এর আগেও শুনেছি যে আমাদের যখন করোনা সিচুয়েশন হয়েছিল তখন আমরা একটা কাড়া ইউজ করতাম। তো কেন ইউজ করতাম? কারণ এতে ইমিউনিটি পাওয়ার আছে, যে হার্বস গুলো আছে সেগুলোতে ইমিউনিটি পাওয়ার আছে। এবার দেখতে হবে যে কোন মানুষ, কারণ বডি ওয়েট হাইট অনুযায়ী হার্বসকে চুজ করতে হয়। সব হার্বস এক জায়গায় কাজ হবে সেটা নয়। সেই কারণেই বলি যে আমরা যখন পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি, আমরা গাইডলাইন দিই এইভাবেই যে প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা গাইডলাইন হবে। এই নয় যে থরলি যে আপনি এটাই খেতে থাকুন, এটাতেই কাজ হবে, সেটা নয়। সেই কারণে বলি যে একবার আসুন, আমরা দেখে নিই, কমপ্লেন শুনি, বা কিছু শারীরিক পরীক্ষা থাকে, সেই জিনিসগুলো দেখার পর আমরা চুজ করি যে হ্যাঁ কোন জিনিসটা ওনার পক্ষে বেটার হবে। যদি ইমিউনিটি পাওয়ারের কথা যেহেতু হচ্ছে, ইমিউনিটি পাওয়ারও নির্ভর করে বয়সের ওপর এবং তার হাইট ওয়েট সমস্ত কিছুর ওপর। সেই অনুযায়ী হার্বসকে আমরা চুজ করি। তো অবশ্যই সলিউশন আছে, তার জন্য একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন আমরা গাইডলাইন দিয়ে দেবো। একদম। আর ফোনে আছেন বন্ধু, কে আছেন শুনে নেব। নমস্কার। নমস্কার, পিয়ালি মন্ডল বলছেন। কোথা থেকে বলছেন? পিয়ালি মন্ডল। কোথা থেকে বলছেন? আচ্ছা, সোনারপুর। সোনারপুর থেকে বলছেন। হ্যাঁ ম্যাডাম, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমার এটা অনেক বছর ধরেই হয়েছে, মুখে পুরো ব্রণ ভরে গেছে। অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো কিছু কদিন কমে, তারপর আবার সেই দাগ পুরো হয়ে যায় মুখের মধ্যে। কোনো কিছু করেই কমছে না। মুখে যে দাগটা হয় ব্রণ, সেটা কি কোনো রকম ব্ল্যাক টাইপের, কালো টাইপের হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, কালো টাইপের হয়ে যায়। কালো টাইপের হয়ে যায়। দেখুন, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আমাদের একটা খুব সুন্দর ট্রিটমেন্ট এসেছে, যেটা আমরা বারবারই বলি যে বিভিন্ন রকম স্কিনের প্রবলেম এবং হেয়ারের প্রবলেম, তার জন্য লা লিগালেন্স বলে আমাদের এক ধরনের পার্ট একটা হয়েছে, যেখানেতে এই সমস্ত স্কিনের পেশেন্টদের আমাদের ট্রিটমেন্ট হয়। আর এই যে আপনার ব্রণ বারবার ধরে বেরোচ্ছে, এর পেছনে যদি কারণ থাকে যে আপনার পেটের সমস্যা বা লিভারের কোনো সমস্যা, সেখান থেকে কিন্তু এই ধরনের ব্ল্যাকি স্পট একটা আসে। এছাড়া যদি হরমোনাল কোনো প্রবলেম হয়, সেখান থেকেও কিন্তু এই জিনিসটা আসতে পারে। কারণ যেহেতু আপনার সেরে যাচ্ছে, বারবার আসছে,
তো এখানেতে কোনো না কোনো একটা প্রবলেম, শারীরিক প্রবলেম কিন্তু এখানে রিলেটেড আছে। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে যদি শারীরিক কোনো প্রবলেম থাকে তার জন্য তো আমরা মেডিসিনস আমরা দিয়েই দেবো, যেটা আপনার শারীরিক প্রবলেমটাকে ঠিক করবে, যেমন যেটা বললাম লিভারের প্রবলেম কিংবা হরমোনাল প্রবলেম। তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিন ডিপার্টমেন্টও আছে, যেখানে স্পেশালভাবে আপনাকে কিন্তু এই রোগের জন্য ট্রিটমেন্ট করা হবে। তো অবশ্যই এর সলিউশন আছে। আপনি যখন দেখছেন, আপনি বললেন কথাটা যে আমি ট্রিটমেন্ট করাচ্ছি, ভালো হচ্ছি, আবার জিনিসটা ফেরত আসছে, তার মানে কি হচ্ছে, রুট কজটা কোথাও না কোথাও রয়ে যাচ্ছে। যে কারণটা এই স্পটের জন্য বা ব্রণের জন্য সেটা কিন্তু রয়ে যাচ্ছে কোথাও না কোথাও, সেই কারণে আবার জিনিসটা ফেরত আসছে। তো আমরা বারবারই বলে থাকি আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা রুট কজের ট্রিটমেন্ট করি, সেই কারণে জিনিসটা যাতে ভবিষ্যতে ফেরত না আসে। তো আপনার ক্ষেত্রে বলবো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অবশ্যই এর পার্মানেন্ট সলিউশন আছে। একদম ডাক্তারবাবু যেটা বলছিলেন, অবশ্যই এনবিপি তে কিন্তু একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, পাশাপাশি স্কিন কনসালটেন্ট বা স্কিন এক্সপার্টরা বা হেয়ার এক্সপার্টরা কিন্তু আমাদের সাথে এখন কাজ করছে, যারা কিন্তু আপনাদের দীর্ঘদিনের স্কিন বা হেয়ার ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেমের সলিউশন বের করে দেবেন। এবং এই যে দীর্ঘদিনের আপনার দাগ বা কোনো কারণে আপনার মুখে দাগ হয়ে যাচ্ছে বা শরীরের কোনো পার্টে দাগ হয়ে যাচ্ছে বা এমন কোনো সমস্যা যেটা আপনি আপনার শরীর থেকে একদম রিমুভ করতে চান, তার জন্য কিন্তু লায়ালিগেন্স আমাদের একটা নতুন ডিভিশন, এবং সেই নিয়ে বিস্তারিত আমরা অন্য কোনো এপিসোডে আপনাদের জন্য আলোচনা করব। তবে যদি কোনো কোয়ারি থাকে আমাদের এই হেল্পলাইন নাম্বারেও আপনারা ফোন করতে পারেন, জানতে পারেন, তারা কিন্তু সহযোগিতা করবে। কথা দিয়েছিলাম সুগার নিয়ে একটু আলোচনা করব, তবে এত ফোন চলে আসছে যে বিষয়টা থেকে একটু সরে যাচ্ছি বারবার। সুগার বা ডায়াবেটিস নিয়ে অনেক কথা তো আমরা বলছি ডাক্তারবাবু, কিন্তু সুগার বা ডায়াবেটিস কি অতটুকুই একটা নাম, নাকি ওটা ভবিষ্যতে গিয়ে আমার অন্য কোনো অর্গানের উপরও মানে জাল ফেলতে পারে এবং সেখানে সমস্যা তৈরি করতে পারে? সুগার নাম খুব মিষ্টি মিষ্টি একটা নাম, কিন্তু এটাকে যদি আমরা দেখি, এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। কেন সাইলেন্ট কিলার বলি? যে এটা আমাদের বিভিন্ন রকম অর্গানকে ড্যামেজ করে। কারণ যদি আমরা সুগার লেভেলকে কন্ট্রোল না করি, ধীরে ধীরে কি হয়, আমাদের কিডনি, লিভার, আমাদের চোখ, আমাদের নার্ভ বিভিন্ন রকম এফেক্ট করে। এরকম আমরা পেশেন্ট বহু পাই যারা সুগার লেভেলকে কন্ট্রোল না করতে পেরে হয়তো ওষুধ খেয়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, যখন আসছে তখন শুধু সুগার নিয়ে নয়, আমাদের সাথে সাথে কিডনি, নালে চোখ, নালে নার্ভ, এরকম সমস্ত কিছু প্রবলেম নিয়ে আমি আসছি এই প্রবলেম আলোচনা অবশ্যই। তবে তার আগে একটু ফোনটা দেখে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম মেচেদা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হলো মানে প্রচুর হেয়ার ফলিং এর প্রবলেম হচ্ছে, আর মানে চুল গ্রে হেয়ার। বয়স কত আপনার? 34। আপনি কি এমনি বাইরে কাজের জন্য কি বাইরে থাকেন, ধুলো বালি এইসবের মধ্যে? কাজে মানে আমি যেখানে থাকি ওখানে পার্মানেন্ট থেকেই কাজ করি। বাইরেই থাকি, কিন্তু পার্মানেন্ট থেকে কাজ করি। বাইরে বেরোনো মানে এই ধরো কিছু কাজ থাকলে তখন বেরোই, না হলে বেরোতে হয়। কোন রকম পেটের সমস্যা? পেটে প্রবলেম মানে গ্যাস অম্বলের সমস্যা আছে। আচ্ছা, আর অ্যালার্জি আছে? অ্যালার্জি আছে, বেগুনে অ্যালার্জি। আচ্ছা, দেখুন আপনি কিন্তু আপনার প্রবলেমের দুটো জিনিস আপনি বলে দিলেন, ঠিক আছে? আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি যেটা আমরা হেয়ার ফলের জন্য বলি, যে একটা যদি আমাদের কোনো রকম ভাবে কেমিক্যালের কোনো রকম কিছু থাকে, এক্সট্রা কেমিক্যাল যদি আমরা ইউজ করি, সেখান থেকে একটা হেয়ার ফল থাকে, বা আমাদের পলিউশনের জন্য অনেক সময় হেয়ার ফল থাকে। যেহেতু আপনার পলিউশনের জন্য নয়, কারণ আপনি নিজে বলছেন আমি বেশি থাকি না, এবং তার সাথে সাথে দুটো ভাইটাল জিনিস আপনি বললেন যেটা কিন্তু এই রোগের কারণ হয়। এক হচ্ছে এই যে গ্যাস অম্বল হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছি, গ্যাস অম্বল হওয়া মানে কোথাও না কোথাও আমাদের লিভার সেখানেতে কানেক্টেড, আর লিভারের প্রবলেম থাকলে আমাদের হেয়ার ফল হয়। আর সেকেন্ড হচ্ছে অ্যালার্জি, যদি আপনার অ্যালার্জি থাকে সেখান থেকেও আপনার হেয়ার ফল হতে পারে। তো আপনি শুধুমাত্র হেয়ারের প্রোডাক্ট ইউজ করলে এই জিনিসটা থেকে রিকভারি হতে পারবেন না, অবশ্যই হেয়ারের প্রোডাক্ট লাগবে। তার সাথে সাথে আপনাকে এই রোগের ট্রিটমেন্টটাও করতে হবে। এই কমপ্লিট ট্রিটমেন্ট যেটা আমরা বলি বারবার ধরে, যে আমাদের মধ্যে একটা পার্ট আছে যেটা একটু আগেই আলোচনা করলাম, লাইলেন্স বলে, সেখানেতে যেরকম হেয়ারের ট্রিটমেন্টও হবে, তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম মেডিসিনে আপনার রোগের ট্রিটমেন্ট হবে। এই দুটো যদি আপনি কম্বিনেশনে পারেন নিতে, তাহলে এখান থেকে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন।
একদম খুব সত্যি কথা। যেরকম ভাবে আপনারা এনবিপি কে ভরসা করছেন, বিশ্বাস করছেন, একই রকম ভাবে লাইলেগেন্সকেও বিশ্বাস করবেন, ভরসা করবেন, এই আশা কিন্তু আপনাদের তরফ থেকে আমরা কিন্তু রাখতেই পারি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার দুটো সমস্যা আছে, এক পিরিয়ড নিয়ে একটু সমস্যা আছে আর একটু গ্যাস অম্বল নিয়ে সমস্যা আছে। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট এডটাই বুঝলাম না। বললাম পিরিয়ড নিয়ে একটু প্রবলেম আছে। আচ্ছা, আর গ্যাস অম্বলের সমস্যা আছে, আর কিছু না তো? না না। আচ্ছা, পিরিয়ড যেটা হয় সেটা কি ইরেগুলার হয়, মানে পার মান্থ কি হয় না হয় না? না মানে ওই ডেট মিস হয় আর কি, মানে ধরুন যে ডেটে থাকে তার 4-5 দিন পরে হয়। আচ্ছা, কোন রকম পেন হয় ডিউরিং পিরিয়ড? পেন তো প্রচন্ড পেন হয়। কোন রকম ক্লটিং আছে? বুঝলাম না। কোন রকম ক্লটিং বা রক্তর মতো কোন রকম কিছু আছে, ডেলা টাইপের? হ্যাঁ ওই রকমই তো। ঠিক আছে, আপনি এর জন্য কি কোন রকম পরীক্ষা করেছেন যে কেন এই প্রবলেমটা হচ্ছে? দেখুন আমি এর আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম, সেখানে বললো যে কারোর 35 দিনের মাথায় হয়, কারোর 30 দিনের মাথায় হয়। না কোন রকম আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? না সব কিছু তো করতে দেয়নি, মেডিসিন দিয়েছিল। আপনাকে বলবো আপনি ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফি করান, ঠিক আছে? ফার্স্ট কথা। আর সেকেন্ড, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি যে কমপ্লেনগুলো আপনি করলেন পিরিয়ডের জন্য, যে যেটা ইরেগুলার হয়, সঙ্গে পেন আর হচ্ছে সঙ্গে ক্লটিং বেরোয়, কারণ কিছু কিছু ভিসিয়েটেড ব্লাড ক্লট হয়ে যায়, জমে সেই জিনিসগুলো যখন বেরোয়, এটা কিন্তু ইন্ডিকেট করে কোনো আপনার পিসিওডি প্রবলেমের জন্য, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এইটা যদি থাকে, কিংবা ওখানে কোনো রকম সিস্ট থাকতে পারে, যদি এই পলিসিস্টিক থাকে, সিস্ট যদি থাকে, এটা যদি ঠিকঠাক মতো না ট্রিটমেন্ট করান, তাহলে কিন্তু এই সিস্ট থেকে খুব বাজে জায়গাতে চলে যেতে পারে, অন্য রোগেতে চলে যেতে পারে। কারণ সিস্ট মানে একটা মাংসের একটা ডেলা টাইপের, যেখানে ভেতরে আমাদের পুঁজ এবং রক্ত থাকে, সেখান থেকে কিন্তু ভিসিয়েটেড হয়। তো আপনাকে একটাই কথা বলবো যে আপনি আগে একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করান, আপনি ডেফিনেটলি সেই জিনিসটা পাবেন। আপনি তারপর আমাদের সাথে যোগাযোগ করুন, এর কিন্তু ট্রিটমেন্ট করান, সিরিয়াস হন এটার জন্য। একদম। সময় ভীষণ সংক্ষিপ্ত, তাই দেখে নেবো চট করে কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলরাম সরকার বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যাটা হচ্ছে আমার 28/12/1990 আমার জন্ম, কিন্তু আমার জীবনে শুধু ঝগড়াঝাটি, বাধা বিঘ্ন এগুলো নিয়েই। এটা ডাক্তারি অনুষ্ঠান, কোনো অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান নয়। যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম সুগার নিয়ে, একটু শুনবো। সুগার নিয়ে এটাই বলবো যে হ্যাঁ, আপনারা অযথা এই জিনিসটাকে নিয়ে ভয় পাবেন না। কারণ একটা যে এই জিনিস আছে যে হ্যাঁ সুগার ভালো হয় না, সুগারের জন্য আজীবন ওষুধ খেতে হয়, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন না। কারণ আমরা বারবার ধরে এই জিনিসটাকে নিয়ে প্রোগ্রাম করি এই কারণের জন্য যে অবশ্যই সুগারের একটা পার্মানেন্ট সলিউশন আছে। কারণ আমরা যে ট্রিটমেন্টটা দিই, যে ট্রিটমেন্ট প্রসেসটা বলি, সেটা হচ্ছে আমাদের মেন কজের ট্রিটমেন্ট। যদি আপনি সুগারের জন্য যে কারণ, সেইটা যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে আজীবন আপনাকে ওষুধ খেতে হবে না, মেডিসিনের ওপর কোনো রকম ডিপেন্ডেন্ট থাকতে হবে না। কারণ আপনাকে যদি প্যানক্রিয়াস, আমি এর আগেও বলেছি, প্যানক্রিয়াস যদি ঠিক করেন, তাহলে আপনি আপনার ইনসুলিনের ফরমেশনটা ঠিক রাখবেন। তাতে কি হবে, আপনার ন্যাচারাল উপায়তে আপনার শরীরের মধ্যে সুগার লেভেল কন্ট্রোল থাকবে, তার জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই। একদম তাই, সুগারের জন্য নিশ্চিন্ত হয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, সারা জীবন মেডিসিন না খেয়ে অল্প সময়ের মধ্যে সুস্থ হওয়ার জন্য। কে আছেন দেখে নেবো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি একটু পেটের সমস্যার জন্য ফোন করছিলাম ডাক্তারবাবুর কাছে। আচ্ছা, সময় ভীষণ কম, একটু তাড়াতাড়ি বলুন কি সমস্যা। কোনো কিছু হয়নি, পেটের সমস্যা। আচ্ছা, পেটের সমস্যা কি গ্যাস অম্বল খুব হয়? পটি হয় প্রচন্ড পরিমাণে। প্রচন্ড পরিমাণে পটি হয়। দেখুন, যেটা আপনার প্রবলেম, সেটা হয়তো অ্যামিবিএসিস এর প্রবলেম। অ্যামিবিএসিস এর প্রবলেম যদি থাকে, তার জন্য একটুখানি সিরিয়াস হতে হবে। জল আপনাকে ঠিকঠাক মতো করে খেতে হবে এবং ফ্রেশ খাবার আপনাকে খেতে হবে। তারপর যদি এর সমস্যা থাকে, অবশ্যই এর সলিউশন আছে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইডলাইন দিয়ে দেবে যে কি করলে আপনি সুস্থ হবেন। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।